রাজনৈতিক আয়োজন নিশ্চিত করার সরকারের লক্ষ্য, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা। জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার অর্থবহ হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। দলগুলোকে সংকল্পবদ্ধ থাকতে হবে বললেন আলী রিয়াজ। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় নৌযান শ্রমিকদের কর্মবিরতি, সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্য বহন বন্ধ, বাধা নেই যাত্রী চলাচলে। সচিবালয়ে আগুনের রহস্য উদ্ঘাটনের মাঠে তদন্ত কমিটি, আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন। আবারও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, 5 জন নিহত, আহত 10। পাবনায় 3 হুইলারের ট্রাকের ধাক্কায় 3 প্রাণহানি। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য ঘিরে সংঘর্ষ, ইউপি সদস্য তার ছেলে সহ 3 জনকে কুপিয়ে হত্যা, দুপক্ষের অন্তত 30 জন আহত। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ব্রাদার্স ইউনিয়নকে আতিথ্য দেবে বসুন্ধরা কিংস, ছন্দে ফিরতে চায় টানা 5 বারের চ্যাম্পিয়নরা। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক আয়োজন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশের জাতীয় সংলাপে এই কথা বলেন তিনি। সরকার প্রধান আরও বলেন, সংস্কারের মহাযজ্ঞে সবাইকে অংশ নিতে হবে। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপ 2024 শুক্রবার সকালে 2 দিনের এই আয়োজন শুরু হয় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জাতীয় সংলাপের প্রধান 3 বিষয় ঐক্য, সংস্কার ও নির্বাচনের কথা। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। সবকটা কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা করতে চাই। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ঐক্যই এই সরকারের মূল শক্তি। গত 5 মাসে ঐক্য আরও শক্তিশালী হয়েছে। এমন ঐক্যনীতি গড়ে তুলতে হবে যা সম্পদ ও সুযোগের বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে। নাগরিকের পক্ষে মতামত স্থির করা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কারই অর্থবহ হবে না, আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সেজন্য নির্বাচন প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহ থাকা জরুরি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না। আপনার জনগণ, অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই, কিন্তু আমি একটা অনুরোধ করব, আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার ব্যবস্থাটা রাখবেন। এই বিধিবিধানগুলো রক্ষার দায়িত্ব, এই বিধিবিধানগুলো রক্ষার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক শক্তির, জনগণের সম্মিলিত সংগঠিত শক্তি। যে কারণে সবসময় বলা হয় যে গণতন্ত্র আসলে রক্ষার বিষয়, শুধুমাত্র প্রতিষ্ঠার বিষয় নয়। বারবার এই জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদে এই কথা বলেন তিনি। বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হবে না। আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডে যারা জড়িত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ওনার যে মামলাগুলো আছে
সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। দিল্লির নির্দেশে তারা নির্বাচন করেছেন, দিল্লির সাথে আপাত করে তারা নির্বাচন করেছেন, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনবার জন্য আমরা অনুরোধ করতে চাই। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা, যার ফলে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরে জাহাজে নাবিকদের নৃশংসভাবে হত্যা ও জখম করার প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। চাঁদপুর পুরান বাজার বাণিজ্যিক এলাকায় ঘাটে চলে আসা পণ্য আনলোড করা হচ্ছে। কর্মবিরতি দীর্ঘায়িত হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে প্রভাব পড়বে দাবি ব্যবসায়ীদের। 7 জন মারা গেছে, এদের প্রত্যেকটা লোকের 20 লক্ষ করে টাকা জরিমানা দিতে হবে, না দিলে আমাদের যে ধর্মঘট, এই ধর্মঘট চলবেই। যদি একজনের রুজি করার কামাই ছিল তাকে যদি মারা হয় তাহলে ওই ফ্যামিলিটা চলবে কেমনে, ওই পরিবারটা চলবে কেমনে? 7 জনকে মারছে, এমনি আরো আকাশমণ্ডলের সাথে লোক আছে, সবার জন্য আমরা ফাঁসি চাই আকাশমণ্ডলের সাথে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর 16টি ঘাটেই সকাল থেকে জাহাজ থেকে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অবিলম্বে ওই খুনিকে গ্রেপ্তার করে সবার সামনে জনসম্মুখে শাস্তি দিতে হবে। আমরা প্রশাসনকে সবসময় বলে আসছে যে আমাদেরকে নিরাপত্তা জোরদার করার জন্য। আমরা আজকে নিরাপত্তা আইনের শাসন সেক্টর নাই। নারায়ণগঞ্জে শীতলক্ষার তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বরিশালেও চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট। রাত 12টা থেকে সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। ধর্মঘটের কারণে পটুয়াখালীতে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম। গত 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনায় হরিণা ফেরিঘাটের নিচে এমভি আল বাখেরায় 7 নাবিককে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের অধিকার ও নিরাপত্তার সঙ্গে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমারের প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগের জন্য দুই দেশেরই মিয়ানমারকে প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় একসাথে কাজ করার আশাবাদ জানান চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। গেল 50 বছরে বাংলাদেশ চীন কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছে চীন। আন্তঃসংযোগ বাড়াতে বাংলাদেশ ও চীনের শিক্ষার্থীদের জন্য দুই দেশে পড়াশোনার সুযোগ গড়ে তুলতে শুক্রবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ও চীনের ইউনান ইউনিভার্সিটি চীন দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নিরবিচ্ছিন্ন সংযোগ প্রয়োজন। We need a seamless connectivity between Bangladesh and China, and the most viable route passes through Myanmar. জোর দেন অধিকার ও নিরাপত্তার সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের উপর। We hope for return of a peaceful and stable Myanmar, including return of the Rohingya refugees to the Rakhine state with rights and security, so that this connectivity can be established to the mutual benefit of our peoples. সেমিনারে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, সব সংকটে বাংলাদেশের পাশে ছিল চীন এবং আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। The Chinese embassy in Bangladesh is also ready to collaborate with scholars from both countries to develop more flagship academic initiatives. Together, we can foster a quality platform for think tanks to plan together. বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে দুই দেশের স্বার্থ নিশ্চিতে ব্যবসা, বাণিজ্য, জলবায়ু সমস্যা ও রোহিঙ্গা সমস্যা সহ সকল কিছুতে চায়নাকে সাথে নিয়ে কাজ করার উপর জোর দেন আলোচকরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়া হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
শুক্রবার বেলা 11টায় যশোর শহরের ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। সঠিক রাস্তায় উঠিয়ে দেওয়া। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, একটা ঐক্যবদ্ধ ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী জাতি গঠনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের সৌধের উপর প্রতিষ্ঠিত করব এবং একটা সাম্যের মানবিক বাংলাদেশ গড়ব। সচিবালয়ে আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ৮ সদস্যের কমিটি। শুক্রবার সকালে ভবন পরিদর্শনে আসেন সেই কমিটির সদস্যরা। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই দেয়া হবে তদন্ত প্রতিবেদন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি ক্রাইম সিন ইউনিট। বুধবার মধ্যরাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবন সচিবালয়ে আগুন লাগার পর রহস্য উদ্ঘাটনে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রথম কমিটি বাতিল করে দ্বিতীয় ধাপে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সকালে সচিবালয় পরিদর্শন করেন তদন্ত কমিটি। এর আগে আলামত সংগ্রহে সচিবালয়ে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিস। সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা বলবৎ রয়েছে। পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে ব্যাটালিয়ন পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনারও। আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখন আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য বলেন নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দিবে কমিটি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, সচিবালয়ের সামনে আছেন সহকর্মী মাসুদ সুমন। এখনকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সুমন, সচিবালয়ের ভেতরে ও বাইরে আপনি এখন কি পরিস্থিতি দেখছেন এবং সবশেষ কি চিত্র বা কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সেই বুধবার রাতে আগুন লাগার পরবর্তী সময় থেকে কিন্তু কোনো গণমাধ্যম কর্মীকে ভেতরে যেতে দেয়নি। ফলে আমরা এখনো বাইরে অবস্থান করছি। আপনারা দেখছেন যে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর একটি টিম প্রবেশ করছে ভেতরে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি সচিবালয়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে প্রায় 500-র উপরে পুলিশ কিন্তু সবসময় সচিবালয়ে নিরাপত্তায় থাকে। পাশাপাশি আজ যেমনটি দেখেছি সেনাবাহিনী, পাশাপাশি ব্যাটালিয়ন সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় রয়েছে। আমরা ভেতরে যদিও যেতে পারিনি, তবে বাহির থেকে আমরা দেখেছি যেসব ভবন পুড়ে গিয়েছে, যেসব রুম পুড়ে গিয়েছে, সেসব রুম কিন্তু পরিদর্শন করেছে বিভিন্ন সংস্থা। বিশেষ করে এই যে তদন্ত কমিটি, তারা 10:15 পর থেকেই কিন্তু এখানে পরিদর্শনে আসেন। পাশাপাশি যেমনটি বলছিলেন যে সিআইডির কিন্তু ক্রাইম সিম টিমও এখানে পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন। তারা প্রত্যেকটি রুমে গিয়ে সে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি ফাইল পুড়ে গিয়েছে সেটি কিন্তু তারা সেই আলামতটি সংগ্রহ করছেন। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি সকাল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এসেছেন। তার পাশাপাশি তার আগে কিন্তু ফায়ার সার্ভিসে আরও কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করে তারাও শুনেছি যে আলামত সংগ্রহ করেছে। সারা দিনব্যাপী কিন্তু এই কর্মযজ্ঞটি চলছে। আমাদের এখন পর্যন্ত ভেতরে যাওয়ার সুযোগ হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি কিন্তু গণমাধ্যমে একটু কথা বলেছেন। তিনি জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু প্রতিবেদনটি দেওয়া হবে। আপনারা জানেন যে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টাও ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেছেন যে এই রহস্য উদ্ঘাটনের জন্য ভেতরে যেসব সিসি ক্যামেরা রয়েছে সেসব সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু সংগ্রহ করেছে। সেসব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পরবর্তী সময়ে সেটি পর্যবেক্ষণ চলছে এবং প্রত্যেক সংস্থাই কিন্তু বলছে, মন্ত্রী উপদেষ্টার পাশাপাশি তদন্ত যে কমিটি ৮ সদস্যের কমিটির সদস্যরাও কিন্তু বলেছে যে এই যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হবে এবং তারা বলছেন যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদনটি তারা জমা দিবেন এবং এরপরেই মূল রহস্য বেরিয়ে আসবে। আসলে আগুন লাগার মূল কারণটি কি, এই ছিল আমার কাছে সর্বশেষ সচিবালয়ের সামনে থেকে। সুমন, আপনাকে ধন্যবাদ। অন্য প্রসঙ্গ, বাজারে সবজির দাম কমলেও সাপ্তাহিক ছুটির দিনেও দেখা মিলছে না আগের মতো সেই ক্রেতা সমাগম। বিক্রেতারা বলছেন মানুষের ক্রয় ক্ষমতা আর আগের মতো নেই। এদিকে মাংসের বাজার আরও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম, সেই সাথে মাছের দামও আরও চড়া। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। চলছে ভরা শীতের মৌসুম, নানান সবজিতে সেজেছে বাজার। সরবরাহে ঘাটতি না থাকায় দামও কমে গেছে অনেকটা।
প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, বেগুন 50 থেকে 70, পেঁপে 40 থেকে 50, করলা 50 থেকে 60, শালগম 20 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকার ভেদে বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, ফুলকপি পিস প্রতি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। সবজির দাম কমলেও অন্যান্য বছরের মতো এবার ক্রেতা সমাগম নেই সবজির বাজারে। বিক্রেতারা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক হওয়ায় আগের মতো ক্রয় ক্ষমতা নেই ক্রেতার। ক্রেতা আসতেছে না, আসলে অর্থনৈতিক অবস্থা আমার মনে হয় যেটা বুঝি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে, এই জন্যই মানুষের আগের মতো হাট বাজার মার্কেট শপিং এগুলো করার মতো আগ্রহ নাই। বর্তমানে তুলনামূলকভাবে অনেকই কম। যেমন ফুলকপি মনে করেন 20 টাকা, 15 টাকা, সর্বোচ্চ 30 টাকা। সাধারণ মানুষও তো তারা ঢাকা শহরে গাড়ি চায় না, বাড়ি চায় না, 4টা ডাল ভাত খেয়ে বেচতে চায়, সেই জায়গাটার থেকে আমরা বঞ্চিত। এদিকে মাছ মাংসের বাজার চড়েছে আরো। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়, সোনালী মুরগি কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 340 টাকায়। অনেক খামারে মাল আমাদের কম আসে, অনেক মনে খামার বদ্ধ, এই কারণে শীত একটু বাড়তি থাকে আর কি। সবজির দাম কম ঠিক আছে, কিন্তু আমরা তো সবজি পছন্দ করি, কিন্তু বাচ্চারা তো সবজি পছন্দ করে না, সেই জন্য আমরা মাছ মাংস দাম দিয়ে নিতে হইতেছে। সাধারণ মানুষের আসলে ইনকাম সোর্স কমে গেছে, তো এখন বর্তমানে ধারণা দেশের প্রেক্ষাপটে মানুষের ব্যবসা বাণিজ্য তো খারাপ। মাছের বাজারও চড়া। রুই মাছের দাম কেজি প্রতি 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়, চিংড়ি বিক্রি হচ্ছে 900 টাকা কেজিতে। বেড়েছে ইলিশের দাম, কেজি প্রতি 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2200 টাকায়। মরিয়ম আজিজ মৌরেন, নিউজ 24, ঢাকা। দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 4 যানবাহনের সংঘর্ষে 5 জন নিহত হন আর আহত হয়েছেন 10 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে পাবনার সাথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনের ট্রাকের ধাক্কায় 3 কৃষক নিহত হয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় 4 যানবাহনের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারের ভেতর আটকা পড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে ঢাকায় নেয়ার পথে 2 জন মারা যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তখন আমরা ঘটনাস্থলে যাদেরকে আহত পেয়েছি তাদেরকে আমরা উদ্ধার করে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। এখন বর্তমানে আমরা আশঙ্কাজনক যারা ছিল তাদের মধ্যে শুনতে পেয়েছি যে 5 জন মারা গেছে। এদিকে পাবনার সাথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় 3 কৃষক নিহত হয়েছেন। কৃষকরা পেঁয়াজ খেতে কাজ করতে যাচ্ছিলেন। এ ঘটনায় আরো 5 জন আহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষের মধ্যে ইউপি সদস্য ও তার ছেলেসহ 3 জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য ও চেয়ারম্যানের সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে ঘটনাস্থলে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে ইউপি সদস্য ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে বছরের পর বছর ধরে খালি থাকায় রেলওয়ে অফিসারদের জন্য বরাদ্দ বাংলো এখন ভূতের বাংলো নামে পরিচিত। পছন্দের ব্যক্তিকে বাংলো বরাদ্দ এবং তার চাহিদা মোতাবেক সংস্কার ব্যয় দেওয়ার জন্যই খালি রেখে ধ্বংসস্তূপে পরিণত করার অভিযোগ রয়েছে রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে। অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, বাংলোর চাহিদা না থাকাই খালি পড়ে আছে। আকরাম হোসাইনের রিপোর্ট, ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রামের পাহাড়তলী শাহজাহান মাঠ সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে L28 নম্বর বাংলো এটি, যেটাকে এখন স্থানীয়রা ভূতের বাংলো হিসেবে চেনেন। সবশেষ রেলওয়ের কর্মকর্তা এখান থেকে বদলির পর খালি পড়ে থাকে এই বাংলো। সন্ধ্যা হলেই শুরু হয় মাদকের আড্ডা। এখানে সারাদিন এখন ফোলাবেন আড্ডা মারে, রাত্রেও দেখি বাতি জ্বলে। যখন অফিসার চেঞ্জ হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে একটা অফিসার দেওয়া লাগে, যেহেতু এটা খাইলা রুম, এখানে দেওয়া লাগবে অফিসার।
তারা কোনো অফিসার দেয় নাই, কোনো ভাড়াটিয়া দেয় নাই। এই বাংলোর পাশেই রয়েছে রেলওয়ের অন্যান্য কর্মকর্তাদের সরকারি বাসভবন। বাংলোতে বহিরাগতের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে রেলওয়ে অফিসার্স কলোনি সমাজ কল্যাণ পরিষদ রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো কাজ হয়নি। রেলওয়ে প্রশাসনকে এটা জানাইছি রিপেয়ারের জন্য, কারণ এটা একজন লোকের নামে বরাদ্দ হয়েছে, তো ওটা জানানো হয়েছে, ওরা রিপেয়ারের জন্য আমাদের এপিবি যেটা অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানিং আছে, এবারে হয়তো টেন্ডার হবে। দীর্ঘদিন ধরে বাংলো খালি থাকায় সরকারি কোটি টাকার সম্পদ লুট হয়েছে। অন্যদিকে সরকার হারাচ্ছে প্রতি মাসে ভাড়া বাবদ রাজস্ব। এ বিষয়ে জানতে চাইলে বাংলোর আবেদনকারী না থাকায় খালি পড়ে আছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের তো কর্মকর্তা এমনিতেই একটু শর্ট আছে, আপনি জানেন, কর্মকর্তা কর্মচারী, যার ফলে অনেক আমরা কিন্তু বরাদ্দ দিতে পারতেছি না, তো একটু স্বল্পতা। সামনে যখন আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, চলমান অফিসার কর্মচারী যদি আসে, অবশ্যই এগুলি আবার ইউটিলাইজ আগের মতো। আবেদনকারী থাকার পরও 5 বছরের অধিক সময় ধরে খালি পড়ে আছে রেলওয়ে চট্টগ্রামের 5টি বাংলো। আকরাম হোসাইন, নিউজ 24। ডুবোচর ও পানি স্বল্পতার কারণে ঢাকা বরিশাল নৌপথের গুরুত্বপূর্ণ কয়েকটি চ্যানেল বন্ধ হওয়ার উপক্রম। হুমকির মুখে পড়েছে নৌযান চলাচল। নৌযান চালকদের অভিযোগ, নদীপথ সচল রাখতে কার্যকর পদক্ষেপ নেই। আর বিআইডব্লিউটিএ বলছে, প্রতি বছর নদীপথ সচল রাখতে খনন কাজ চালানো হয়, তবে বিকল্প ব্যবস্থা না থাকায় নদীর পলি নদীর পাড়ে ফেলতে বাধ্য হচ্ছেন তারা। বরিশাল থেকে শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্টে দেখুন বিস্তারিত। খনন হয়, কিন্তু স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে না। ড্রেজিং করে পলি দূরে ফেলার পরামর্শ তাদের। জাহাজ চালার কোনো মোটে টোটাল লাশ বাড়ায় পানিই থাকে না। এই গেল হিজলের ট্যাগ। আর সামনে আসেন ভাবনার চর এবং বরিশাল ফেরির মাঝখানে একদম পানি লাশ বাড়ায়, জাহাজ দাঁড়াই থাকে, যাত্রী নিয়ে ওখানে আমাদের একদম এককালে বসে থাকা লাগে, জোয়ারের দিকে তাকাই থাকা লাগে। পাতারহাট থেকে সিন্নিরচর পর্যন্ত একটা জায়গা আছে, ওই পর্যন্ত আর কি মানে খুবই সংকট। এই সিজনে পানি অনেক কম থাকে। ড্রেজিং হওয়ার পরে যে বালুটা যে দূরে ফালাইবে বা নির্দিষ্ট কোনো জায়গায়, এরকম পদক্ষেপ কিন্তু নাই। খনন হয়, এর পাশে কিন্তু আবার বালু ফালাই নেওয়া হয়। ওই বালুটা কি করে আবার স্রোতের কারণে বিভিন্ন সময় পানির ঢেউয়ের কারণে আবার কিন্তু ওই বালিরা জায়গায় চলে আসে। বন্দর কর্মকর্তা বলেন, শুষ্ক মৌসুমে নৌযান চালক ও মালিক পক্ষের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক নৌপথ সচল রাখতে উদ্যোগ নিচ্ছেন তারা। একই সঙ্গে ডুবোচর চিহ্নিত করে ড্রেজিং বিভাগকে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। ড্রেজিং বিভাগে আমি তালিকা প্রেরণ করি, ড্রেজিং বিভাগ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া ড্রাই সিজনে হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিলে পরে আমাদের ড্রেজার যেহেতু আমাদের বা ইস্টার্ন বরিশালে আছে, আমরা তাৎক্ষণিকভাবে এই নৌপথগুলো আমরা সচল করতে পারবো। নদীর পলি নদীতে ফেলার কথা স্বীকার করে ড্রেজিং বিভাগের এই প্রকৌশলী বলেন, নাব্যতা সংকট প্রকৃতিগত। নদী তীরবর্তী উঁচু স্থানে মাটি ফেলার সুবিধা না থাকার কারণে নদীর পলি নদীতে ফেলা হচ্ছে। তীরবর্তী কোনো একটা জায়গায় যদি ডাম্পিং করতে হয়, আপনাকে সেই ফেসিলিটিসটা থাকতে হবে, মাটির ডাম্পিংয়ের জায়গাটা থাকতে হবে। আমাদের কিন্তু সেরকম জায়গাও অ্যাকোয়ার করা নাই। বরিশাল ঢাকা নৌপথ সচল রাখতে এবারও 25 লাখ ঘনমিটার খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। বছর জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকটের মধ্যেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রথমবারের মতো 3 মিলিয়ন ক্লাবে পৌঁছে গেছে চট্টগ্রাম বন্দর। কয়েকদিনের মধ্যে রেকর্ড ছাড়াবে কন্টেইনার হ্যান্ডলিংয়ে, জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারী ও আমদানি রপ্তানিকারকেরা বলছেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে যেমন বেড়েছে গতি, ঠিক তেমনি সচল হয়েছে অর্থনীতি। তবে ডলার সংকট সমাধান সহ বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের শুরু থেকে ডলার সংকটে এলসি জটিলতায় যেখানে থমকে গেছে দেশের ব্যবসা বাণিজ্য, সেখানে রাজনৈতিক অস্থিরতা ও জুলাইয়ের গণ অভ্যুত্থানে সরকার পতন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতার মধ্যেও চট্টগ্রাম বন্দর ধরে রেখেছে সাফল্য। 2024 সালে কন্টেনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়ছে বললেন বন্দর সচিব। আমাদের পারফরমেন্স আমরা অন্যান্য সকল সময়ের তুলনায় এবারে বেশি। আপনারা জানেন যে আমাদের হাইয়েস্ট রেকর্ড ছিল 3.2 মিলিয়ন, তো আমরা আশা করছি এইবার সেটা অতিক্রম করে যাব আমরা। তবে বন্দরের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের।
আজকে চট্টগ্রাম বন্দর 3 মিলিয়ন টিউস 3.1 3.2 মিলিয়ন টিউস কন্টেনার হ্যান্ডলিং করতেছে উইথ দ্য সেম ইনফ্রাস্ট্রাকচার কিছুই কিন্তু বাড়ে নেই। 50 বছরের যে আমাদের সামনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে যদি আমরা মোকাবেলা করতে চাই, আমাদের আমদানি রপ্তানির যে আমাদের রেশিও, সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেটিকে ধরে রাখতে চাই বা আরও বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নতুন বন্দরের দিকে আমাদেরকে আরও মনোযোগ দিতে হবে। ব্যাট টার্মিনালটা যদি আলোর মুখ দেখে তাহলে আমরা বলতে পারবো যে আমার আর 10টি বার্থ তৈরি হয়ে গেছে, ওয়েটিং আর থাকতে হবে না। চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিং পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় 2016 থেকে 2023 সাল পর্যন্ত গত 8 বছরে 30 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে 30 মিলিয়ন ক্লাবে ছিল 4 বার। এই বছর বন্দরের ইতিহাসে 32 লাখ কন্টেনার হ্যান্ডলিং ছাড়িয়ে যাওয়ার আশা বন্দর কর্তৃপক্ষের। আর একই সাথে বাড়বে রাজস্ব আদায়ও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ এই নেতার নাম স্বাধীন ভারতের ইতিহাসে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তাকে বলা হয় ভারতের উদার আর্থিক নীতির জনক। ভারতের প্রথম এবং একমাত্র অহিন্দ প্রধানমন্ত্রী মনমোহন সিং জন্ম 1932 সালের 26 ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায়। 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত একটানা কাজ করেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখায়। 1969 সালে দিল্লি স্কুল অব ইকোনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে শুরু করেন শিক্ষকতা। 1972 সালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। তার 4 বছর পর হন কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব। 1991 সালে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর কংগ্রেসের হয়ে প্রথমবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে তিনি ভিক্টর হুগোর বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেছিলেন, যদি একটি ভাবনার সময় হয়ে থাকে তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সেটি ছিল ভারতের এক উচ্চাভিলাষী এবং অভূতপূর্ব অর্থনৈতিক সংস্কারের শুরুর ইঙ্গিত। তার সেই পরিকল্পনা অনুযায়ী অর্থনীতি সত্যি ঘুরে দাঁড়াতে শুরু করে। 2004 সালের সাধারণ নির্বাচনের পর সরকার তৈরি করার মতো জায়গায় পৌঁছায় কংগ্রেস। তবে বিদেশি বিতর্কের আবহে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে চাননি। বিকল্প হিসেবে তার সমর্থন ছিল মনমোহনের দিকে। 2004 সালে ভারতের 13তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন মনমোহন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 2 মেয়াদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:51 নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিবির আমিন, নিউজ 24। কাজাখস্তানে বিধ্বস্ত উড়োজাহাজ রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ আজারবাইজানের। দেশটির একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বুধবার কাজাখস্তানের আক্তাউ আন্তর্জাতিক বিমানবন্দরে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই এতে আগুন ধরে যায়, প্রাণহানি হয় বহু মানুষের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি এলাকা থেকে বিমানটি গতিপথ বদল করে। মস্কো ওই এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলার বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। আর এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় অনুমানের ভিত্তিতে অপপ্রচার না চালাতে সতর্ক করেছে রাশিয়া। খেলার খবর জানাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ব্রাদার্স ইউনিয়নকে আতিথ্য দেবে বসুন্ধরা কিংস। সন্ধ্যা 5:30 কিংস অ্যারেনায় শুরু হবে এই ম্যাচটি। এবারের বিপিএল ফুটবলে ছন্দে নেই বসুন্ধরা কিংস। লিগে এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 2টিতেই হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা 5 বারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলেও আছে 5 নম্বরে। সবশেষ ঢাকা আবাহনী লিমিটেডের সাথে 1-0 গোলে হেরেছে বসুন্ধরা কিংস। তবে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরতে মরিয়া ভ্যালেরিও তিতার শিষ্যরা। নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।